স্বপ্নেরা আজ যদি উড়ে যায় যাক, নতুন পৃথিবী ঠিক আবার আলো খুঁজে পাক। স্টার্ট বলো। অ্যাকশন, ক্যামেরা রোলিং। চলো স্টার্ট। তাহলে প্রবাল, শুরুটা করবো কখন, কোথা থেকে? যেখান থেকেও শুরু সেই তুই আমাকে একটা খাতা দিয়েছিলি সেখান থেকে। আচ্ছা, এখানে বলে নি, আমার প্রথম কবিতা লেখার খাতা সেটা আমাকে প্রবাল গিফট করেছিল। এইখানে বাজারের মোড়ে চা খাচ্ছিলাম, প্রবাল আমার অঙ্ক খাতাতে দু একটা লেখা পড়ে বললো, তুই খুব ভালো লিখতে পারিস, তো কবিতা লিখতে পারবি, তুই তোকে আমি একটা খাতা গিফট করছি, এইটাতে দিয়ে। তো সেই প্রথম কবিতা লেখার খাতাটা আমাকে দিয়েছিল প্রবাল ঘোষ, মানে শিল্পী প্রবাল ঘোষ। তখন প্রবাল ঘোষ শিল্পী হয়নি, তখন উনি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন সেই সময়। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে দিই কৌশিকের যখনই কোনো বই বেরোই বা অন্য কোনো বইও যখন আমাকে দেয়, আমাকে বলে এর মূল্য এত। হ্যাঁ, তো আমি বার করতে যাই, তারপর মনের মধ্যে কী হয় আমি জানি না, তো পয়সাটা নেয় না। আমার মনে হয় খাতাতে যে 10 টাকা ইনভেস্ট করেছি তার মানে ফায়দা আমি এখনও নিচ্ছি, তাই তো নাকি কৌশিক? টাকাটা দিলেই ভালো আর কি। যাই হোক, প্রবাল হচ্ছে আমার বাল্যবন্ধু, বর্তমানে একজন শিল্পী। তো ছোটোবেলাতে ও যদি আমাকে ওই খাতাটা কিনে না দিত, আমি জানি না কী হতো। আরেকটা কথা বলে নেওয়া ভালো, সেই খাতাটির একটি ইতিহাস আছে। সেই খাতাটি আমার এক বান্ধবী নিয়ে আর ফেরত দেয়নি। সেটা খুব রাগও হয়ে যায়, এবং সেই বান্ধবী হারিয়ে গেছে, সেই বান্ধবীকেও আর খুঁজে পাওয়া যায়নি। আমার তুমি ভাবো, একজন কবি, প্রথম কবিতার খাতা। ফোনে কথা হয়েছে, আমি ওকে সাপোর্ট করছিলাম না, তুই আমাকে বললি যে কত নিচ্ছে অরিজিৎ, তখনই তুই আমি বললি বৃষ্টি চলে এলো। তাহলে চল ভেতরে, চলো ভেতরে যাই। আরেকটা কি জানিস তো ব্যাপার, আমি যখন তোর সঙ্গে কথাগুলো বলছিলাম, তুই একটু মাথায় রাখবি যে সবসময় কন্টিনিউটি একটা দরকার আছে, নইলে কিন্তু জিনিসটা মজা হয়, বুঝলিস? আর এই বাড়িটাতে ঢুকলেও ক্যামেরা অন ছেড়ে দে, ওকে ক্যামেরা অন ছেড়ে দে। এই বাড়িটাতে এলে আমার কিন্তু পুরোনো দিনে অনেক কথা মনে পড়ে যায়। কিরকম? এই কৌশিক, কুন্তল, ভাস্কাদা, কত টেনশন, কত প্রেমের প্লটিং, লিটিল ম্যাগাজিন বার করবো, পয়সা নেই, সেই প্রবলেম, ও লেখা দিচ্ছে না, মনে পড়েছে বাবার হাত ঘড়ি বন্ধক দিয়ে। প্রবাল একটা পত্রিকা, আমাদের প্রথম পত্রিকা করে প্রবাল ঘোষ, পত্রিকার নাম ভাবছি। তখন প্রবাল কোন ক্লাস? ক্লাস সেভেনে প্রবাল লিটিল ম্যাগাজিন। সেই ভাবছি সম্পাদনার দায়িত্ব দেওয়া হলো আমাকে। টাকা নেই, কোথা থেকে টাকা আসবে? তারপর দিনে প্রবালদের বাড়িতে হুলস্থুল ব্যাপার। কী ব্যাপার? ওর বাবার ঘড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, বিয়ের ঘড়ি, HMT। তারপর আমি বললাম, প্রবাল কী ব্যাপার রে? প্রবাল ঘড়িটা বন্ধক দিয়েছে লিটিল ম্যাগাজিন করার জন্য। তখন আমি কোন ক্লাস? ক্লাস 11। তখন আমি 11। তো ভাবছি, আমাদের একটা নাট্য সংস্থা ছিল, আমরা নাটক করতাম। তোমার এই আনকাট রিয়েলিটি শো এর মতো আমাদের একটা আনকাট নাটক হয়েছিল, যেটার কোনো স্ক্রিপ্ট ছিল না। ইনস্ট্যান্ট স্টেজে উঠে যার যা ডায়লগ আসবে বললো, এক্সপেরিমেন্ট এইসব করেছে। কবিতার কথা বল। তুই আমাকে প্রথম খাতাটা দিলি, সে তো ছোটবেলাকার কথা। সেখানে যা লিখেছি সেগুলোকে তো আর কবিতা বলা যায় না। আমি একটা গদ্যে লিখেও ছিলাম যে আমার কবিতা লেখাটা শুরু হলো কিভাবে। আমি ছোটোর থেকে ডায়েরি লিখতাম, মানে আমার ছোট কাকু
আমার বড়দি আমাকে শিখিয়েছিল যে ডায়েরি লেখাটা দরকার। এবার ডায়েরি লেখা মানে কি দিনলিপি, সারাদিন সকালবেলা উঠে ব্রাশ করা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত কী করলাম এইসব কথা, সেসব লিখতে শুরু করলাম। তারপর বয়স সন্ধি এলে যেটা হয়, শরীরের মধ্যে পরিবর্তন ঘটে যাচ্ছে, মনের মধ্যে তোলপাড় হচ্ছে, সেইগুলো ডায়েরিতে লিখতে পারছি না। কেন? সেই সব কথা যে ডায়েরিতে আমি লিখবো, যদি বড়দি পড়ে, সেই সাহসটা তখন হয়ে যদি ছোট কাকা পড়ে, আর প্রথম বয়স সন্ধির সময় একটা লজ্জা, একটা রহস্য, হ্যাঁ, জগৎটা পুরো পাল্টে যাচ্ছে, দেখার চোখ পাল্টে যাচ্ছে। এতদিন ধরে যেভাবে দেখেছি সমস্ত কিছুকে, এখন সেটা অন্যরকম লাগছে, শরীরের মধ্যে পরিবর্তন ঘটছে, সেইগুলো লেখা যাবে না। সেগুলো লিখতে গেলে নিজের মনের মধ্যে একটা পাপ বোধ আসছে, নিজেকে ছোট মনে হচ্ছে। তখন আমি কথাগুলোকে রহস্য করে লিখতে শুরু করলাম, যে আমি শুধু বুঝবো যে এই কথাটার মানে কি। সেইভাবে লিখতে শুরু করলাম ডায়েরি। আসলে ছিল ডায়েরি লেখাই। বুঝতে পেরেছি, মেটাফরিক হয়েছে। তারপরে আমার এক বন্ধু, তখন কলেজে পড়ি বোধহয় ফার্স্ট ইয়ার, সে একদিন হঠাৎ সেই ডায়েরি এখানে এসে এই ঘরে উল্টোতে উল্টোতে বললো, আরে তুই কবিতা লিখিস? আমার বাবা, এগুলো কবিতা নাকি? তো আমি তখন বুঝতে পারলাম যে আমি তাহলে কবিতা টবিতা লিখি। এটা হলো শুরু। তারপরে এখন তো বয়স হয়েছে, দাড়ি দাড়ি পেকে গেছে, যা যা আসে আর কি, কবিতার কন্টেন্ট, ফর্ম, ছন্দ টন্দ আমি জানি না বিশেষ, ভুলভালও লিখি। আমি কিন্তু সত্যি কথা বলতে আজ আমি ছবি লাইনে আছি, তোর ধর আর্ট ফিল্ডে কানেক্টেড। তো আমি নিজেকে জাজ করেছি কি সত্যি কি আমি এই ফিল্ডের জন্য তৈরি ছিলাম আগে। এবং তুই তো জানি ছোটোবেলা থেকে আমার নাটক ফাটকে বিরাট ইন্টারেস্ট ছিল। আমার মনে হয় বোধহয় ক্লাস 3-4 থেকে বোধহয় আমার প্রথম নাটক করা। আমার মনে আছে 2 বিঘা জমি নাটক ছিল, দুর্গাদা করেছিল, তোর মনে আছে দুর্গাদা? তো সেখান থেকে নাটক করা, নাটক করতে করতে ক্লাবে নাটক, তারপর ওয়ার্কশপে নাটক, তারপর বিভিন্ন থিয়েটার গ্রুপের সঙ্গে ওয়ার্কশপ করা, হাবিব তানভীরের সঙ্গে ওয়ার্কশপ করা, সফদার কি নাম ওর ভদ্রলোকের, মির্জা মাসুদের সঙ্গে ওয়ার্কশপ করা। তো আমি কোনোদিন ভাবিনি যে আমি এই ফিল্ডে। আমার সেকেন্ড ইয়ারের পর থেকে আমার এটা চেঞ্জ হলো। যখন আমি দেখলাম যে আমি ইউনিভার্সিটিতে আমি যখন পড়ছি আমি, তখন আমার মনে হলো যে আচ্ছা এখানে থিয়েটারের তো অপশন রয়েছে, আমি তো থিয়েটার করতে পারবো এখানে। এখানে ওই লোকগুলো, এনএসডির লোকগুলোকে আমি এখানেই পাচ্ছি। হ্যাঁ, তাছাড়া সেই সময় মান্ডি হাউসে আসা যাওয়া শুরু হলো, তো আমি ইজিলি ওখানে অ্যাক্সেস করতে পারছিলাম। তো গ্রাফিক্স, আমি তো বেসিক্যালি প্রিন্ট মেকার, তো গ্রাফিক্সের জায়গাটা সম্বন্ধে আমার, যখন আমি বিষ্ণুপুরে ছিলাম তখন আমার প্রিন্ট মেকিংয়ে অতটা নলেজ ছিল না। অবভিয়াসলি সমস্ত আর্টিস্টের এটা নতুন মিডিয়ার উপরে ইন্টারেস্ট থাকে আর কি, আর সেই সময় আমার তাই হয়েছিল আর কি। দিয়ে আমি প্রিন্ট মেকিংটা নিয়ে আমি আবার ইন্টারেস্ট শুরু করলাম, কাজ শুরু করলাম, প্যারালাল নাটকটাও আমার চলছিল আর কি। বাট আমি এন্ড অফ দ্য ডে এখন আমি মনে হয় আমি কিন্তু বেশি এনজয় করি গ্রুপ ওয়ার্কটা। গ্রুপ ওয়ার্কটা এখন তো ফরম্যাট অনেক বদলে গেছে, এখন আর পেন্টিং, গ্রাফিক্স, স্কাল্পচার বলে কোনো কিছু জায়গায় লিমিট নেই জিনিসটা। হ্যাঁ, তো তার ফলে সমস্ত কিছু ইনস্টল করে একটা ব্যাপার, ইনস্টলেশন ফরম্যাটে। তো আর্ট ইভেন্ট বল বা মিউজিয়াম ডিজাইন, যেটা আমি এখন করছি, মিউজিয়াম ডিজাইনের কাজ করছি আমি এখন। তো আমার মনে হয় যে তুই যেটা বলছিলিস না একটু আগে, যে মিউরালের কাজ হচ্ছে, মিউরালের কাজ হচ্ছে ফাইবারে। হ্যাঁ, এইখানে একটা জিনিস আমার যেটা মনে হয় যে আমাদের এই বিষ্ণুপুর শহরটা, বুঝলে অরিজিৎ, এইখানের যে একটা আবহ ছিল সেটা একটা ভীষণভাবে কাজ করেছিল। এই বিষ্ণুপুরের মন্দির, তার টেরাকোটা, বিষ্ণুপুরের যে প্রকৃতি, লাল মাটি, এবড়ো খেবড়ো, উঁচু নিচু, ঝোপঝাড়, কাঁটা ঝোপ, আমাদের ছোটবেলাটা সেরকম ছিল। তো এখন যেরকম ঘিঞ্জি দেখছো তুমি, সেরকম ছিল না। এই পাড়া থেকে বেরোলেই ফাঁকা মাঠ, উঁচু নিচু ঢালু চারদিকে। তারপর এই মন্দিরগুলো মাঝে মাঝে, এই সমস্ত কিছু একটা আমাদের ভেতরে কাজ করেছিল সম্ভবত। এই ল্যান্ডস্কেপটা খুব আমাদের টেম্পটেড করতো। এইটা বারবার বাঁশকাথাও বলে। হ্যাঁ, যে মন্দিরের মধ্যে, মন্দিরের দাওয়ায় বসে আড্ডা দেওয়া,
এইগুলো দেখতে দেখতে আমাদের আলাদা করে মন্দির টেরাকোটা বুঝতে হয়নি বা দেখতে হয়নি। ঠিক। প্রতিদিন বিকেলবেলা ওই মন্দিরের দাওয়াতে বসে আড্ডা দেওয়াটাই একটা বিশাল ব্যাপার। আমার তোর মনে আছে কিনা আমি জানি না, বোধহয় ইয়ারটা আমার মনে হয় তখন আমি 10 মানে এই তোর ধরে 91-92 এর গল্প হতে পারে মোস্ট প্রবাবলি। আমরা তখন কি করছিলাম, পুরো বিষ্ণুপুরে যত দেওয়াল ছিল, না না 91 টু না, আর একটু পরে সেটা 94 এর আগে হবে, 94 94 এর আগে আগে হবে। হ্যাঁ, আমার একটু তোমার ঠিক মাধ্যমিক হবে। হবে। আমি তখন তারপর আমরা তখন উচ্চ মাধ্যমিকে পড়ি। হ্যাঁ, যাই হোক, সেই সময় আমরা মানে যত বিষ্ণুপুরে পরিত্যক্ত দেওয়াল ছিল আর কি, সেই দেওয়ালগুলোকে আমরা পেন্ট করতাম। আর এটা পুরো ইনিশিয়েটিভ বাসকাদা নিয়েছিল। আমরা ওয়েট করতাম কখন বাসকাদা আসবে। আর আমাদের ইভেন্ট বলতে পেন্টিং মিউরাল। হ্যাঁ, পুরো বিষ্ণুপুরে যত দেওয়াল ছিল আমরা পেন্ট করেছিলাম। আমি এখন আমি যেটা দেখি আর কি ইন্টারনেটে বা এতে, যে সমস্ত আর্টিস্টরা এখন দেওয়ালে কাজ করছে আর বিউটিফুলি প্যাকেজিং করছে আর কি, জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগে এবং আমি খুব রেসপেক্ট করি ওই জায়গাটা, যে কীভাবে ফরম্যাটটাকে একসঙ্গে নিয়ে এসে সবাইকে সামনে নিয়ে যাওয়া। আমরা সেই সময় নিজেদের আনন্দের জন্য এই কাজটা করেছিলাম, বাট এটা কোনো ডকুমেন্টেশন প্রপার করতে পারিনি। বাট গ্রোটা কিন্তু ওখান থেকে তৈরি আমার মনে হয়। মন্দিরে গান গাওয়া বল বা দেওয়ালে ছবি এঁকে, হ্যাঁ, বিনা স্ক্রিপ্টে নাটক করা, সাডেনলি রাস্তাতে শুরু করে দেওয়া, আর সেই পয়সাটা কালেক্ট করে আলুর দম খেয়ে নেওয়া। হ্যাঁ, তো ওইটা একটা আমাদের গ্রোটা খুব ভালো হয়েছিল আমার যেটা মনে হয়। আমি আমার কলেজে যখন যাই, কোনো স্টুডেন্টদের সঙ্গে যখন কথা হয়, আমি তখন আমার এই জার্নিটা খুব শেয়ার করি। তো এত সব করার পরে আজকে প্রবাল বলে কি তোর কবিতা আমি বুঝি না। একটু দুঃখ আর আবার কিছু নাই। অর্থহীনতার প্রান্তরে ফুটে থাকা ফুল, তাকে চয়ন করেছি নিজ হাতে। আমি তো পুরুষ ভবিজন, কার কবরী প্রান্তে কোন কুয়াশার রাতে গুঁজে দেব বীজ অর্থহীনতার মহামূল। সে কি তার গর্ভদেশ ফুঁড়ে জন্ম নেবে নাভির কোটরে, মূলত্র নেমে যাবে রহস্য প্রদেশে। 6 লাভ গাড়ি ঘোড়া টেম্পো মোটরে এই কীর্ণতার দেশে, আর পুনঃ ফুলগুলি ফুটে উঠবে ফাল্গুনে। কোনো এক বসন্তের বেলা 10টা 10-এ বিকশিত হবে কাঞ্চন সেই অনর্থের ভুল। ভুলগুলি কড়ির মালার মতো ধ্যানের ভিতরে নাও গুনে। আমি একদমটা পাপিয়া করলো। আমার ব্যাগে আছে, আমি সাইডে দিতে তো সামনে নামই না। সব পরিষ্কার করে ফেলো। এবারে ঘরে যাবো, বাথরুমে গিয়ে সোজা যাবো, কাচবো, সাবান নেবো, হয়তো ও ছাদে পায়জামা। এই লেখাটা পড়ার আগে একটা কথা বলা দরকার, যে একটা বিপর্যয়ের পরে এটা লেখা। এটা একটা সিরিজ পুরোটাই। বিপর্যয় মানে আমার যে স্থিরতা ছিল একটা সংসারের, সেই স্থিরতা একটা সময় নষ্ট হয়েছিল। পম্পার কথা বলছি আর কি, আমার স্ত্রী। 2016 সালে পম্পা চলে গেল লাং ইনফেকশনে। তো বুবু তখন 8 বছর বয়স, একেবারেই বাচ্চা। আর সংসারে আমি সাধারণত কিছুই জানতাম না আর কি, সমস্তটাই ওই চালাতো, ওই সমস্ত জানতো। সেই সময় হঠাৎ করে একেবারে একা হয়ে গিয়ে একটা খুব মানে আগোছালো পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। এই পুরো সিরিজটাই পম্পাকে ঘুরে ফিরে সেই পুরনো কবিতাগুলি তোমাকে শোনাই। আর তুমি ব্যথাতুর হও কিনা আর চোখে দেখি, দেখি স্বপ্নের ভেতরে তুমি পুরনো দিনের মতো রেগে যাও। বলো খেয়ে পড়ে কাজ নাই আর, জলদি রেডি হও। রাখো ছাই পাশ, দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বীপ্রহর। আমি তবু পাতা উল্টাই, দেখি স্বপ্নের ভেতরে এত আবছায়া, যেন কতদিন রৌদ্রের অভাবে কোনো ছায়া নেই আমাদের ঘরে। মেঘলা দুপুর জুড়ে তুমি শুধু রেডি হও, প্রস্তুত হও। কপালে মেরুন টিপ, কাঁধ ঝোলা, গলায় পাউডার।
তোমার তো ইচ্ছে নেই, তাই স্বপ্নের ভেতরে সেই আবছায়া জুড়ে পুরনো কবিতাগুলি আরবার তোমাকে পড়ায়, আমাদের বেরোবার দেরি হয়ে যায়। কিংবা তার পরের কবিতাটা, বহুদিন পর আজ সমস্ত অসুখ সেরে গেছে, তুমি আবার স্নান সেরে চুল খুলে দিয়েছ রোদে, আর রোদ অন্ধকার হয়ে আসছে দেখো, রোদের ভেতর মেঘ ভেসে আসছে, ছায়া পড়ছে উঠোনে আবার, যেন তোমার মেলে ধরা ঘন কালো কেশ থেকে এইমাত্র ঝরে পড়বে স্নানান্তের জল। বহুদিন পর আজ আবার তুমি রান্নাঘরে যাবে, বাসন তৈজস বেজে উঠবে আবার, সুগন্ধ ছড়াবে, কি কি পদ রাঁধা হলো দেখে নিয়ে আমরা আবার বসে পড়ছি খাবার আসনে, গোলাকার টেবিলের চারপাশে দুলে উঠছে লেসের চাদর, তোমার শূন্য চেয়ার নিঃশব্দে অল্প হেসে ওঠে। বছরে 12টি মাহ। এগুলো গ্রন্থিত কবিতা নয়। তা তোমার তো সেই সেদিনের আড্ডায় যেটা মানে শেষ পর্যন্ত যে কথাটা হলো যে তুমি তোমার মনের কথাগুলোকে বয়সন্ধিকালে ডায়েরিতে একটু ঘুরিয়ে লিখতে এবং তারপর সেগুলো আস্তে আস্তে কবিতায় দিকে এগোয় আর কি। তাই এই কবিতা জীবনের শুরুতে তুমি আমার তো যতদূর শুনেছি তুমি বেশ কিছু কবির সান্নিধ্যও পেয়েছো, বিষ্ণুপুরের বিকাশ দাস, তার কথা যদি একটু বলো। তোমার সঙ্গে তো তার একটা যোগসূত্র ছিল। দেখো, প্রথমে এটা বলে নেওয়া ভালো যে আমি কিন্তু নিজেকে কবি ভাবি না। আচ্ছা। কবি ব্যাপারটা এতটাই বড় একটা ব্যাপার যে সেখানে নিজেকে ঢোকানো খুব একটা ভালো ব্যাপার নয়। কেন বলছি, এই যে তুমি বিকাশ দাসের নাম করলে, বিকাশ জেঠু, আমি জেঠু বলতাম তো, আমাদের পাড়ার মানুষ, বা আরও এই ধরনের কিছু মানুষের সাথে মিশেছি আমি, দেখেছি তাদেরকে খুব কাছ থেকে। তো তাদের যে জীবনযাত্রা, তাদের যে ভাবনা চিন্তা, সেটা একেবারেই আলাদা। হ্যাঁ, এই যে ভড়ঙের পৃথিবী, আচ্ছা, এর থেকে একেবারেই আলাদা অন্যদিকে। আমার তো ভড়ং আছে, আমি পাঞ্জাবি পড়তে শিখেছি, দেখতে পাচ্ছ, রঙিন পাঞ্জাবি। কবি কি পাঞ্জাবি পড়বে না? কবি সেজে থাকি। আচ্ছা। মানে লোকে বলে তুমি কবি, তুমি কবি, আমিও ভাবি আমি কবি, তবে কবির মতো সাজতে হবে। আচ্ছা, এইগুলো আর কি। তো বিকাশ দাসের কথা যদি বলো, উনি ওই রকম মানুষ ছিলেন আর কি। আজীবন মেঝেতে একটি কম্বল পেতে শুতেন, এক মুঠো আক্ষরিক অর্থেই শাকান্ন ভোজন করতেন, আচ্ছা, শাক ভাত আর দই খেতেন। 86 বছর বেঁচেছিলেন। তো তার মধ্যে প্রত্যেক দিন ভোরবেলা উঠে সূর্যোদয় দেখতে যেতেন জোড়বাংলার মাঠে। আচ্ছা। সেই মাঠ এখন আর নেই। আর সূর্যাস্ত দেখতেন সন্ধেবেলা বিষ্ণুপুরের পশ্চিম প্রান্তে গিয়ে পায়ে হেঁটে। স্বভাব কবি ছিলেন, আজীবন কবিতাই লিখেছেন। চাকুরি জীবনে যেটুকু চাকরি করেছেন সেটা মানে করতে হয়েছে। উনি বলতেন যে এটা আসলে পেট পালনের জন্য, বাকি অত্যন্ত লোকটি কবি। তো সেরকম কবি হওয়ার যোগ্যতা আমার নেই। না, সেরকম সোজা কবি কথা। বলতে কীরকম কবি, মানে সেরকম কবি বলে আলাদাভাবে, যেহেতু উনি এরকমভাবে একটা সিম্পল লাইফ লিড করতেন, সেই জন্যই কি মানে কবিতা লিখতে গেলেই কি এরকমভাবেই চলতে হবে, এর কোনো ব্যাপার আছে? কবিতা লিখতে গেলে এরকম চলতে হবে না। হুম, ব্যাপারটা হচ্ছে যে যেমন সে সেরকম চলবে। একদম। আমি যেটা নই সেটা যখন আমি দেখাবো তখন আমি আর কবি নই। আচ্ছা, ঠিক আছে? হুম। আমি যেটা আমি সেটা, কিন্তু আমি যেটা আমি সেটা নই, তো আমি তো দেখাচ্ছি। এই যে সাজগোজ করে তোমার সাথে বসা, এই ক্যামেরার সামনে, এটা তো একটা দেখানো। হ্যাঁ, দেখানো।
এটাই বলছি আর কি, যে আমাদের মধ্যে প্রচুর ভড়ং আছে, ভাব ততটা নেই। তাহলে তোমার এই এতগুলো বই বেরোলো কী করে? যদি তুমি যখন নাচে জন্ম নাচে মৃত্যু লিখলে, তার আগে তো তোমাকে আমি চিনতাম না, এবং ওই বইটা ধ্যানবিন্দু থেকে সংগ্রহ করে তারপর তোমার সঙ্গে আমার যোগাযোগ হয়। তাহলে সেই বইয়ের মধ্যে তো আমি কিছু পেয়েছিলাম বলেই না তোমার প্রতি আকৃষ্ট হলাম। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ঘটনা থাকে, হ্যাঁ, তাদের মধ্যে কিছু ভাবনা চিন্তা থাকে। অবশ্যই। ছোটোর থেকে বাংলা ভাষায় লেখাপড়া করেছি, হ্যাঁ, প্রাইমারি স্কুল থেকে। হুম, হ্যাঁ, হুম। ওই 2-4টে বইপত্র পড়েছি সিলেবাসের বাইরে, তাহলে মোটামুটি চলনসই একটা লিখতে জানি। আর নিজের ভাবনা চিন্তা একটা তো থাকেই সব মানুষেরই, সেগুলো লিখি টিকি। না, ভাবনা চিন্তা থাকলেই যে সবাই লিখতে পারে সেটা তো নয়। নাও সিগারেট খাও। বিড়ি খাবো। বিড়ি খাবে? আচ্ছা, সিগারেট আর বিড়ি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কেউ খাবেন না। আমরা আমরা করোনার সময় তো মোটেই নয়। একদম খাবেন না, খুবই খারাপ জিনিস এটা। একদমই যে ধূমপান এবং বিড়ি পান কোনোটাই করা উচিত নয়, আমরা করি আর কি। তারপর ধরো তোমার পরবর্তীকালের যেসব বই, ম্যাটিনিতে রূপকথা টকিজে, ববুর সঙ্গে দ্রাক্ষা বনে, বকুল ডালের আঙুল, ঠিক বলছি তো? এই অভ্যেস আসলে, বুঝতে পারছো তো, এই লিখতে লিখতে না না, কোনো কাজ নেই, লিখছি দুটো চারটে লাইন, অভ্যেসটা তো এগুলো সবাই অভ্যেস। করতে পারে না। কবিতা দুরকম ভাবে হয়, একটা চর্চাতে হয়, না, যে কোনো জিনিসেরই চর্চা দুরকম লাগে। ভাবে বলে দিলেও মুশকিল, লোকে আবার তখন বলবে দুরকম কবিতা না, দুরকম। কিন্তু যে কোনো জিনিসেরই চর্চা দরকার। একজন সঙ্গীত যে গান করে, তার গানের চর্চা থেকেই তো তার গলার ইয়েটা একটা তো চর্চা কেউ থাকে। ভাবে লেখে, হ্যাঁ, স্বভাব কবি সে, আচ্ছা। কারো চর্চা আছে, সে আজীবন সেটা নিয়েই আছে, হুম। সাধনা আছে, হুম। আর কেউ অভ্যেসে লেখে। আমি হচ্ছে 3 নাম্বার কবি আর কি। না, তাহলে মানে তুমি 2 নম্বর, 2 নম্বরও নই আমি, না 3 না, নম্বর কিন্তু কবি। তাহলে তুমি বলতে চাইছো যে যারা অভ্যেসে লেখে, মানে অভ্যেসের মধ্যে কোনো সাধনা নেই? না না, অভ্যেসের কোনো সাধনা নেই, আমার তো নেই। আচ্ছা। অভ্যেসের মধ্যে কোনো সাধনা থাকে না, অভ্যেসে তুমি বিভিন্ন কাজ করো। কিন্তু দেখো, তুমি যে কবি, সেই কবি বা তোমাকে যে কবি, তোমার নামের আগে যে কবি উপাধিটা লেগেছে, সেটা তুমি কবিতাটা বিরাট লিখেছো? বাজে ব্যাপার। না না, সেটা তুমি কবিতা লিখেছো বলেই তো লেগেছে। বাংলা কবিতার যারা তোমার কবিতার অনেকেই পছন্দ করেন, তোমার কবিতা ভালোবাসেন। এই তো কিছুদিন আগেই গৌতম দার সঙ্গে কথা হচ্ছিল, গৌতম চৌধুরী, উনি তোমার কবিতা নিয়ে বললেন। তা এই ভালো লাগাগুলো তো আর এমনি হয় না, তাহলে তুমি কিছু দিচ্ছ বলেই সেগুলো ভালো লাগছে। গৌতম দাদা মানুষ তো, উনি একটু স্নেহ টেহ করেন আর কি, ভাই হিসেবে। আচ্ছা। 2 গৌতম দাই। হুম। এইরকম কেউ কেউ আছে, বন্ধু বান্ধবরাও ভালোবাসে, তুমিও ভালোবেসে দেখেছো। তা আগামী দিনে তুমি যা যা লিখছো, মানে তুমি বলতে চাইছো যে তুমি একটা অভ্যাসের মধ্যে দিয়ে নিজেকে জারিত করছো। আরেকটা ব্যাপার কি হয়, সত্যি কথা বলতে, চেষ্টা করে লিখিনি কখনো যে আমাকে কবিতা লিখতে হবে, বসলাম। নিয়ম করে। তার মানে তুমি ভাব থেকেই লিখেছো। এটা সত্যি কথা যে আসে, এলে লিখি। হ্যাঁ, তবে এলে লেখো অবশ্যই। এবার যখন লিখতে এলো, হয়তো একটা কোনো কথা সূত্র দিয়ে, কোনো একটা শব্দের সূত্র দিয়ে একটা লাইন লিখলাম, আমি তখন জানি না কিন্তু সেটা কোথায় গিয়ে থামবে। হুম। সেটা 5 লাইন হবে না 50 লাইন হবে আমি জানি না। তার মানে তোমাকে যদি কেউ কখনো বলে যে কৌশিক এবার একটা দীর্ঘ কবিতা লেখো, সেক্ষেত্রে তোমার কোনো দীর্ঘ কবিতার প্রস্তুতি থাকে না। না, তুমি কবিতাটা লেখো, এবার সেটা 3 পাতাও হতে পারে, আবার 10 লাইনেও শেষ হয়ে যেতে পারে। 3 লাইনেও শেষ হতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে, ধরো তোমার ম্যাটিনিতে রূপকথা টকিজে যখন আমি পড়ছি, তখন যে কবিতার পরপর যে বিন্যাসগুলো, তার মধ্যে যে ছবি, এইটার কি একটা ইলাস্ট্রেশন নেই? হ্যাঁ, এখানেই তো ভড়ং। আচ্ছা 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 এটাই ভড়ংবাজি। আচ্ছা, এটাই ভড়ংবাজি। হ্যাঁ, মানে আরেকটা ব্যাপার, সত্যি কথা হচ্ছে যে ম্যাটারনিটি রূপকথাটা কিছু লেখার সময় হ্যাঁ। আমি তো ভাবিনি যে এতগুলো কবিতা এরকম লেখা হবে সিনেমা সংক্রান্ত। তুমি একটা দুটো- ভাবনা থেকে একটা দুটো লিখেছো, হ্যাঁ, তারপর একটা তোমার দুটো লেখাটা লিখেছি, এসে গেছে। দুটো তিনটে লেখা ওইভাবে এসছে। তারপরে আমি দেখেছি যে আমার ছোটোবেলাটা পুরোটাই এই 3টে বিষ্ণুপুরের 3টে সিনেমা হল আছে, হুম। রূপকথা টকিজ,
কুমারী টকিজ আর মিলনশ্রী তখন ছিল, এখন তো উঠে গেছে সব, উঠে হল গেছে। টল কিছু নেই। ভাঙার উপশির প্রেত। তো ছোটোবেলা বলতে ক্লাস 10 থেকে কলেজ অবধি সিনেমা ছাড়া আর কিছু করিনি। হাবি জাবি মিঠুন, অমিতাভ, প্রসেনজিৎ, সব যা আসতো। যা আসতো দেখেছো, এবং তারপর প্রথম দিকে কয়েকটা কবিতা আসে এবং সেগুলো তারপর অটোমেটিক্যালি লেখা হয়ে যায়। তো না, আসল ব্যাপার যেটা ছিল যে আমার মনে হয়েছিল শুধু আমি না, আমাদের একটা জেনারেশনই পুরো ওই সিনেমার মধ্যে ডুবেছিল। হ্যাঁ ছিল, আমরাও দেখেছি। চুলের স্টাইল, হ্যাঁ অমিতাভ, কেউ মিঠুন, হাঁটা চলা, তার পোশাক, ঢোলা জামা, ঠিক আছে। আমাদের মফস্বল শহরে যেরকম হয় আর কি, একটা পাগল ছিল, তার নাম ছিল বচ্চন খেপা। আচ্ছা। তার স্টাইল, সে খবরের কাগজ বিক্রি করতো, তার হাঁটা চলা, কথা বলা, থ্রোয়িং, সব কিছুর মধ্যে একটা ঘুরে বাচ্চাদের- দাঁড়ানো, পুরোটাই বচ্চন, বুঝতে পেরেছ, এইরকম আর কি। তো এই যে একটা জেনারেশন পুরো ডুবে ছিল মাতালের মতো সিনেমার মধ্যে, আমার মনে হয়েছিল যে এইটার একটা স্বাক্ষর থাকা দরকার। না সেটা তো, তোমার এই বইটা তো খুবই সুন্দর, মানে বেশ, আমি তো বহুবারই পড়ি। তবে হ্যাঁ, তোমার যতগুলো বই পড়েছি আমি নাচে জন্ম নাচে মৃত্যু বহুবার পড়েছি, এবং আমার খুব পছন্দের বই একটা, এবং আমি এটাকে একটা উল্লেখযোগ্য বই হিসেবেই ভাবতে রাজি, মানে আমি নিজে মনে করি। এত কবি বরাবরই ছিল। হুম। এটার সাথে একই ব্যাপার হচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এত নম্বর কেন? এটা আলাদা কিছু নয়। তুমি যদি আরও পিছিয়ে যাও, অনেক পিছিয়ে যাও, হ্যাঁ, গুপ্ত যুগে চলে যাও, তাহলে দেখা যাবে যে তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো কিছু নেই, না, পড়াশোনাও নেই। তো বিচারটা সেইভাবে করতে হবে আর কি, যে এখন সমস্ত ছেলে মেয়েদের শিক্ষার আওতায় আনার একটা ব্যাপার এসছে। হুম, বাবা মা সচেতন। আমাদের সময়ে যেমন ছিল, এখন সেই সময়টা পাল্টে গেছে। আমাদের সময়েও বাবা মা সচেতন ছিল না, বাবা জানতো না আমি কোন ক্লাসে পড়ি। একদম। বাপের বন্ধু এসে জিজ্ঞেস করলো, কী রে ছেলে কোন ক্লাস, হ্যাঁ কোন ক্লাস, মাকে জিজ্ঞেস করছে। সচেতন ছিল না। হুম হুম। এখনকার বাবা মা সেটা নয়, না সেই সচেতনতা অনেক বেড়েছে, বেড়েছে। অবশ্যই। লেখাপড়ার প্রসারটা বেড়েছে, ছেলেমেয়েরা স্কুলে যায়, গ্রামে, প্রত্যন্ত গ্রামেও স্কুল কলেজের এখন কোনো পায়ে হেঁটে 10 কিলোমিটার স্কুলে যেতে হয় না ছেলে মেয়েদের। তাহলে তাদের পড়াশোনা হচ্ছে, হুম, পাসের হার বাড়ছে। একদম। একইভাবে লেখাপড়া একটা ছেলে, সে তার মনের ভাব প্রকাশ করবে, তারা লিখছে, তো আমি সে তো লিখবে, সে তো তার কবিতাই হবে, আর তো কিছু না। আগে যেটা ছিল, আগেও কি ছিল না, আগে ধরো আমাদের এখানে যে টুসু, পুরুলিয়ার ভাদু, ঝুমুর, এগুলো কারা করতো? একেবারে অন্তজ শ্রেণীর প্রত্যন্ত গ্রামের মানুষ। আমাদের এখানে অন্তজ পাড়া মানে বাউরিপাড়া, হাড়িপাড়া, এইখানের যে লোক যারা ভ্যান চালায়, সারাদিন ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, হুম, মাঠে কাজ করছে, রাস্তায় কাজ করছে, তারপর সন্ধ্যাবেলাতে তাড়ি খেয়ে মুখে মুখে সে গান বাজছে, একদম। সেই গান সে গাইছে, টুসু গান। সেই লোকটি কবি তো, অবশ্যই। সে তো লেখাপড়া শেখেনি, না, তার লেখা দেশে ছাপা হয়নি, কোনোদিন হবেও না, সে দেশের নামও শোনেনি, সুনীল গাঙ্গুলিকেও চেনে না সে, একদমই। ঠিক আছে, কিন্তু লোকটি কবি। এরকম অনেক কবিকে আমি দেখেছি ছোটোর থেকে। মদটি খেয়ে এসে তাপাদার চায়ের দোকানে মাড়ুইবাজারের মোড়ে হুম, নাচ করতে করতে গাইছে, তো এই লোকটি কবি তো। তো এত কবি বলে কোনো লাভ নেই, এত কবি বরাবর ছিল এবং থাকবে। থাকবে। এটা বৈশিষ্ট্য, মানে আমাদের বাংলার বৈশিষ্ট্য। আমি জানি না সারা পৃথিবী, আমি দেখিনি, আমি বাংলাটি দেখেছি, আমি বাংলাটি বলছি আমার এখানে, যা এটা আমাদের বাংলার বৈশিষ্ট্য, যে কবি ছিল, থাকবে। সুতরাং আমি কবি, এই জন্য আমি পাঞ্জাবি মারিয়ে বিশাল দেখালাম, এর মতো ভড়ংবাজি আর কিছু হয় না, আমি এটাই বলতে চাইছি। আমি মঞ্চে উঠে পাঞ্জাবি পরে কবিতা পড়লাম, কবি হয়ে গেলাম, ব্যাপারটা মানে
একটা ঝোলা ব্যাগ থাকলো। হাস্যকর ব্যাপার আর কি। বুঝতে পেরেছি। তা কবিতা তোমার কাছে কিভাবে ধরা দেয়? মানে আমি তো মানে তুমি তো খুব প্রেমিক আর কি, আমি যেটুকু তোমার চোখের মধ্যে এত প্রেম, হ্যাঁ, মানে প্রেমের থেকে কি কিছু কবিতা আসে, মানে প্রেম থেকে? হ্যাঁ, প্রেমের থেকে তো কবিতা আসেই। ধরো প্রেমের কবিতা প্রেম না করে তো লেখা যাবে না। না না। একটা মজার গল্প বলি। হুম। নরেশ কাকা বলে আমাদের একজন কাকা ছিলেন আমাদের পাড়ার। তিনি নাটক লিখতেন, আচ্ছা। গল্প লিখতেন। হুম। খুব বেশি বয়স না, আমার কাকারই বন্ধু। অকালে চলে গেছেন নরেশ কাকা। তো আর আমাদের বাসকাদা, বাসুকি দাশগুপ্ত যে শিল্পী, হুম। উনি একটি গল্প লিখেছেন পতিতাপল্লীর ওপরে। দিয়ে নরেশ কাকাকে, তখন বাসকাদার বয়স কত, একেবারেই সে কিশোর আর কি, একদম। দিয়ে এসে নরেশ কাকাকে শুনিয়েছে যে কাকা একটা গল্প লিখেছি। কাকা সব পড়ে গম্ভীরভাবে শুনে বলে যে গেছিস কখনো? বলছে, না। তাহলে ফেল দে। আচ্ছা। মানে অভিজ্ঞতা নেই এইরকম বিষয়ের ওপরে মোড়লি করতে যেও না। যেও না। এইবারে এর বিরুদ্ধে প্রচুর কথা আছে, উল্টো দিকে অনেক কথা আছে। যে আফ্রিকা না গিয়েও বিভূতিভূষণ চাঁদের পাহাড় লিখেছেন। হয় নাকি? হয় না। আমরে তো দেবযানী লিখেছেন। দেবযান তো বেঁচে থেকেই লিখতে হয়েছে তাকে, সে তো মরণের পারের কথা। তো কবির দুটোই থাকে আর কি, একটা হচ্ছে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা, আরেকটা হচ্ছে ভাব। ভাব। সেটা কিন্তু কল্পনা নয়, কাল্পনিক নয়। আমরা কোনো কিছু এমন কিছু কল্পনা করতে পারি না যেটা আমাদের অভিজ্ঞতার মধ্যে নেই। আমাদের কল্পনাটাও আমাদের অভিজ্ঞতারই কোলাজ। 5টা অভিজ্ঞতা কোলাজ করে আমরা একটা কল্পনা খাড়া করি। হুম। তো সেইটা আর কি, যে একেবারেই প্রেম জিনিসটা দেখিনি বুঝিনি কখনো, সেটা হতে পারে না। আবার প্রেমের কবিতা লিখছি মানে যে আমি বিশাল প্রেম করছি, এটাও সেটাও নয়। এই হলো ব্যাপার। তা বিকাশ জেঠুর সঙ্গে তো তোমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেরকম কোনো ঘটনা? দুজন পাগল ছিল, ভাই বোন। আচ্ছা। তারা হাত ধরে ঘুরতো রাস্তায়। দুজনকে কখনো একা দেখা যায়নি। বোনটি বা ভাইটি আলাদা ঘুরছে এরকম নয়। আচ্ছা। যেখানে যা ভিক্ষে পেত ভাইটি বোনটিকে দিয়ে ভাগ দিয়ে খেত। জেঠুর দুয়ারে মাঝে মাঝে আসতো, আমরা দেখেছি। জেঠু তাদের কিছু পয়সা টয়সা দিত। একদিন সন্ধ্যাবেলা গেছি জেঠুর বাড়িতে, দেখি খুব জেঠু চুপচাপ বসে আছেন, মন খারাপ। কৌশিক এসো। বোনটি চলে গেল। আমি প্রথমে বুঝতে পারিনি হঠাৎ করে বোনটি চলে গেল। তারপরে বললেন যে ওই যে শ্মশানকালীর যে গাছের তলায় থাকতো ভাই বোন দুজন। হ্যাঁ, বোনটি আজ সকালে চলে গেল। তো এই যে জেঠুর কথার মধ্যে আত্মীয় বিয়োগ, একজন চলে গেল, ভাইটি একা হয়ে গেল, সেই একাকিত্বের যে শোক সেটা কিন্তু জেঠুর কথার মধ্যে দিয়ে বেরোচ্ছিল। তো এইরকম আত্মীয় স্বজন ছিল প্রচুর জেঠুর। একবার বললো তোমার স্কুটিতে করে একটু চলো দ্বারকেশ্বর বেরিয়ে আসি। দ্বারকেশ্বর থেকে বেরিয়ে শাঁখারি বাজারের অলিগলির মধ্যে দিয়ে ফিরছে, বললো একটু দাঁড়াও এখানে। একটা ভাঙা ঝুপড়ির সামনে বললো এখানে দাঁড়াও। দাঁড়ালাম, মাথা নিচু করে ঢুকতে হয়। সেখানে ঢুকে 2 মিনিট মতো তারপরে বেরিয়ে এলো। জেঠুর পিছনে পিছনে একটি বুড়ি। আচ্ছা। তার কোমর ভেঙে গেছে, নুয়ে আস্তে আস্তে এসে আবার আসবেন বলে ঢুকে গেল। জেঠু আবার আমার পিছনে চড়ে চলে এলেন। আস্তে আস্তে বলছেন যে ওনার তো আর কেউ নেই, আগে ভিক্ষে করতো, এখন আর ভিক্ষে করতে যেতে পারে না। তো আমি পেনশন পেলে কিছু টাকা ওনাকে দিয়ে আসি যাতে মাসটা চলে যায়। আচ্ছা। এইরকম প্রচুর
মানে থাকতে থাকতে বোঝা যায় আর কি এই মানুষটার কোথায় কি আত্মীয় আছে। আর উনি যে মানে যে কবিতাগুলো লিখতেন আর কি, মানে সেটা প্রকাশের ব্যাপার নিয়ে তার সেরকম কোনো হ্যাঁ। ইয়ে দেখা যায় না। আমি মাঝে মাঝে বলি জেঠু এবারে একটা আত্মজীবনী লিখুন, আর ভাই থাক। আর কেউ চাইলে কখনো ফেরাতেন না, অবশ্য তাকে লেখা দিতেন। হুম। আমি অনেক জায়গায় কপি টপি করে পাঠিয়েছি লেখা। খুব অল্প মুষ্টিমেয় কিছু মানুষ চিনতেন। অনুবর্তনে ওনার কবিতা ছাপা হয়েছে বেশ কিছু। আচ্ছা। অনির্বাণ ধরিত্রীপুত্র সম্পাদক ছিলেন হুম, তখন। হুম, তো আমি অনির্বাণদাকে পাঠিয়ে দিতাম কপি করে শেষের দিকে। আর জেঠুর হাতের লেখাটা ছিল ক্লাসিক, আচ্ছা। দুর্দান্ত হাতের লেখা, একদম আলপনার মতো। একটা বর্ণও পড়তে পারবে না। পড়তে পারবো না। না, দেখতে তো তুমি দেখো, ভিজুয়ালটা অসাধারণ পুরো পৃষ্ঠাটা, কিন্তু তুমি একটা লাইনও পড়তে পারবে না। মানে আমাকে আবার নতুন করে বর্ণ পরিচয় করতে হয়েছিল আর কি, ওটা পড়ে উদ্ধার করার জন্য। আচ্ছা। লাগিয়ে দেখ না। হ্যালো, হারামজাদা শুনছি। পাশে কি বলবি? পাশে কি বলবি? ওকে চালু করে দিয়ে ক্যামেরা। ক্যামেরাও বাদ দিয়ে দেবে কেটে কুটে, তুই চিন্তা করছিস কেন? না, আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের ওই এসেছে। এক মিনিট। এমন একটা রিংটাকে আমি নিয়ে আসি, অন করলে রিংটা তুমি আলাদাভাবে অ্যাড করে দিও। হ্যালো, বল। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বল। এই কৌশিক কিছু বলবে বলছে তোমাকে। কি মদ মাতাল? এই দেখো কৌশিক কি বলছে। তুই কি করছিলি? খাওয়া হয়ে গেছে তোর? খাওয়া হয়ে গেছে? হ্যাঁ বল। এত আওয়াজ কি জন্য? বল। হ্যাঁ, একদম ঠিক। কৌশিক রান্না করেছে মুরগির মাংস, খেতে এলাম। তুই তো জানিস বাড়িতে মুরগি মাংস। হ্যাঁ, তাতে কি হয়েছে? দেখ, তুই তো আমাদের সবসময় এই কথাটা শিখিয়েছিলি যে লোকে যাই বলুক না করে এগুলোকে ইগনোর করে আগে এগিয়ে যেতে হবে। আমি তাই করছি। আর কৌশিকের সঙ্গে রাগ করলে মাংসটা তো মিস করবো আমি। তার কি দরকার রাগ করার ভাই? খাওয়ার পর বলবো নুনটা ঠিক হয়নি, সেদ্ধটা বেশি হতো। করোনা একদমই শেষ হয়ে গেছে, মনের দিক থেকে করোনা শেষ হয়ে গেছে। এমনি হয়তো বাতাসে হাঁটতে পারে করোনা। আর তুই তো জানিস আমরা কোনো একটা জিনিস বেশি দিন নিয়ে চলতে পারি না। হ্যাঁ, তুই বাচ্চাদের বলছি তুই খুব প্রেম করছিস নাকি? বলছি কি, চুপ কর। বলছি ছবি টবি আঁকছো না ওই পরনিন্দা পরে চর্চাই হবে? দিনকর কৌশিকের। আমি দিনকর কৌশিক। আমি বলছি দিনকর কৌশিক। ওই ছবি টবি আঁকছো না ওই পরনিন্দাই হচ্ছে? মুরগি এখানে কত? 180। দাম নিয়ে দাম জেনে কি করবি? হ্যালো, এটা 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 ভালোবাসা রে বসিকা, এটা ভালোবাসা। হ্যাঁ, আর আমার সবার সঙ্গে খুব ভালোবাসা। হ্যাঁ।
বিনা পয়সার ভালোবাসা, কি বলছি দেখো। বিনা পয়সার ভালোবাসা। তোর আওয়াজ খুব ডিস্টার্ব হচ্ছে, আমি পরে ফোন করছি তোকে। খুঁজে পাই। এভাবেই তারা ভরা আকাশের নিচে মানুষ জন্ম নেবে, ঈশ্বর নিজে।